সাদিক, আমার খুব ভয় করছে। রুম ডেট করাতে গিয়ে যদি কোনো সমস্যা হয়। আমি আর তুমি যে রুম ডেট করতে যাচ্ছি এটাও মোটেও ঠিক হচ্ছে না। আমার খুব ভয় করছে, যদি আমার পরিবার কেউ কোনোভাবে জেনে যায় তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। সোনা, তুমি এসব নিয়ে মোটেও চিন্তা করো না। আমি তোমার পাশে তো আছি। আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। আর এই বিষয়টা তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। আর এমনিতেও আমরা তো আর কিছু মাস পর বিয়ে করব। তখন তো আমরা নিজ থেকে কত রোমান্স করব। দেখো সাদিক, বিয়ের পরেই যত ইচ্ছে রোম্যান্স করবা, তখন আমার কোনো সমস্যা নেই। আর কিছু মাস পর যেহেতু আমরা বিয়ে করব, তাহলে কিছু মাস পর এসব করা যাবে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কথাগুলো বলছি আর মাথায় হাত দিয়ে চিন্তা করছি। দেখো হাসি, আমি এসব কিছু শুনতে চাই না। যদি আগামীকাল তুমি আমার সাথে হোটেলে রুম ডেট করতে না যাও, তাহলে আমাদের সম্পর্কটা এখানে শেষ করব। আগামীকাল তুমি রেডি থেকো, আমি সকাল 10টার দিকে তোমাকে আনতে যাব। কথাটা বলেই সাদিক ফোনটা কেটে দিল। আসুন তাহলে পরিচয় হয়ে নেই। আমি হলাম হাসি আক্তার সাবিয়া। সবাই আদর করে হাসি বলেই ডাকে। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম উনি হলেন আমার বয়ফ্রেন্ড সাদিক। আমার আর সাদিকের রিলেশন 1 বছরেরও বেশি। আমার পরিবারে মা, বাবা, বড় ভাই, আমি ছাড়া আর কেউ নেই বললেই চলে। বাবা প্রাইমারি স্কুলের একজন ইংরেজি শিক্ষক। বড় ভাইয়া প্রায় সময় দেশের বাইরেই থাকে। পরিবারে আমি আর মা বেশিরভাগ সময়ই বাসায় থাকি। আসুন গল্পে ফেরা যাক। সাদিক শোনো, আমি এক নাগারে কথা বলেই চলেছি, কিন্তু ওপাশ থেকে কথার প্রতিধ্বনি না শুনতে পেরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সাদিক 2 মিনিট আগের ফোনটা রেখে দিয়েছে। আমি পড়ে গেলাম মহা চিন্তায়। বারবার সাদিকের কথাগুলো আমার মনে পড়ছিল, আর হাজারো ভয় আমার ভিতরে কাজ করছিল। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে এলো। মা প্রতিদিনের মতো খাবার টেবিলে খাবার খেতে ডাকতে এসেছে। এই হাসিমা, আজকে তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি শরীর খারাপ করেছে? না মানে কিছুদিন পর আমার টেস্ট এক্সাম, তাই একটু চাপের ভিতরে আছি। মাকে কিছু বুঝতে দিলাম না। মা তুমি একদম চিন্তা করো না, আমি এবারও পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে আসব। এবার মা আমার মাথায় হাত বুলিয়ে দিল আর বলতে লাগলো, মা, তোকে আর ইমনকে নিয়ে আমাদের সকল স্বপ্ন, আমি জানি তোমরা দুই ভাই বোন আমাদের সকল স্বপ্ন পূরণ করবা। আচ্ছা হাসিমা, খাবার টেবিলে আসো। খাবার খেয়ে তুমি পড়ো, কেমন? কথাগুলো বলে মা হনহন করে চলে গেল। এদিকে আমার ভাবনা চুরে মাথায় ঘুরপাক খেতে লাগলো সাদিকের সেই কথাটা। যদি রুম ডেট না করতে যাই তাহলে আমাদের এত ভালো একটা সম্পর্ক নিমেষেই শেষ হয়ে যাবে। কথাগুলো ভাবতেই আমার ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। নিজের অজান্তেই চোখের কোণে পানি জমাট বাঁধল। এসব ভাবতে ভাবতে খাবার টেবিলে চলে গেলাম। খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছি। তখনই হঠাৎ সাদিক কল করলো। আমি কলটার সাথে সাথে রিসিভ করতেই সাদিক বলল, হাসি, আই এম সরি। আসলে তোমার সাথে আমি কালকে খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। আরে পাগল না, আমি জানি তুমি রেগে গিয়ে আমার সাথে এমন করে ফেলেছো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমাকেই বিয়ে করবে। আচ্ছা সাদিক, আমাকে কবে তুমি তোমার ঘরের বউ করে নিয়ে যাবে? সোনা, আর বেশি দিন না, হয়তো আর 6 মাসের ভেতরে। আমি অলরেডি বাসায় কথা বলেছি। বাবা বলল এখন একটু ঝামেলায় আছি, তাই 6 মাস পর তোমার পরিবারের কাছে বিয়ের সম্মতি নিয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না সোনা, আর আমি বিয়ে করলে তোমাকেই করব। কথাগুলো শুনে আমার অনেক লজ্জা লজ্জা করছে। আমি সাদিকের কথাগুলো শুনতে শুনতে কখন যে হারিয়ে গেছি কল্পনাতে যা বুঝতে পারিনি। সাদিকের মুখ থেকে কয়েকবার হ্যালো হ্যালো ডাক শোনার পর আমার ঘোর ভাঙল। এই হাসি, কথা বলছো না কেন? সরি। সাদিককে কিছু বুঝতে না দিয়ে বললাম, না মানে কথা বলতে বলতে রুমে আম্মু চলে এসেছিল, তাই আম্মুর সামনে চুপ করেছিলাম। ইটস ওকে মাই জান। আচ্ছা জান, শোনো, আগামীকাল হোটেলে রুম ডেটের কথাটা মনে আছে তো?
সাদিক, আমার না অনেক ভয় করছে। আমি জানি তুমি থাকতে আমার কোনো সমস্যা হবে না, তারপরও আমার অনেক ভয় করছে। যদি আমার পরিবারের কেউ জেনে যায় তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। কথাটা বলেই সাদিক কল রেখে দিল। আমি বুঝতে পারলাম আমার পাগলটা আমার উপর অনেক অভিমান করেছে। আমি অনেকবার কল করার পর একটা সময় কল রিসিভ করলো। ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, বারবার কল করছো কেন? তুমি যেহেতু আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না, তাহলে বারবার কল করো কেন? আমার সব ফ্রেন্ডসরা মাসে একবার করে তাদের গার্লফ্রেন্ডের হোটেলে নিয়ে গিয়ে কত রোম্যান্স করে, আর আমি তো তোমাকে 2 দিন পর বিয়ে করব। তাহলে এতবার বাধা সৃষ্টি করছো কেন? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। এবার কোনো প্রকার কোনো কিছু না ভেবেই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা কালকেই হোটেলে রুম ডেট করতে যাব। তুমি আগামীকাল 10টার সময় আমাকে নিয়ে যেও। না, আমি আর যেতে চাই না। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলছে সাদিক। আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করার পর সে একটু শান্ত হলো। তারপর আমরা দুজন অনেকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিলাম। রাতে ডিনার করার পর রুমে এসে ভাবছি আগামীকাল যেতে হবে সাদিকের সাথে রুম ডেট করতে হোটেলে। আমার মনের ভেতর একটা খটকা লাগছিল প্রথম থেকে। ইদানিং অনেক ছেলে রুম ডেট করার পর তাদের গার্লফ্রেন্ডদের ব্ল্যাকমেইল করে নানা রকমের নির্যাতন করে। আমার পরিণামটা এমন হবে না তো? কথাগুলো ভাবছি আর মনের মাঝে হাজারো ভয় সৃষ্টি হচ্ছে। ছি ছি, আমি এসব কি ভাবছি? আজ 6 মাস পর তো আমার আর সাদিকের বিয়ে হবে, আর সাদিক আমার সাথে কখনোই খারাপ কিছু করবে না। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লাম। নিত্যদিনের মতো আম্মুর অনেকবার ডাকে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। হাসিমা, সকাল 8টা বেজে গেছে, সেদিকে খেয়াল আছে তোর? আম্মু, তোমাকে রাতে কি বলেছিলাম? আজ 7টার সময় ডেকে দেওয়ার কথা বলেছিলাম, আর তুমি কিনা আমাকে সকাল 8টার সময় ডাকতে এসেছো। হাসি, তোকে আমি সেই সকাল 7টা থেকেই ডাকছি, কিন্তু তোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। অনেকবার ডাকাডাকির পর তুই 8টার সময় টের পেলি, এটা কি আমার দোষ? চোখ কচলাতে কচলাতে বলতে লাগলাম, আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে রুমে গেলাম পরিপাটি হয়ে রেডি হওয়ার জন্য। রেডি হওয়া শেষ করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আমি আম্মুর সামনে আসতেই আম্মু বলতে লাগলো, হাসি, আজ এভাবে পরিপাটি হয়ে সেজেছিস কেন? কোথাও যাবি আজকে? আমি বললাম, আম্মু, আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তাই আজ ওখানে যেতে হবে। আসতে হয়তো আজকে সন্ধে হয়ে যাবে, তাই তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিবা। আম্মু, আমার কিছু টাকা দাও। আম্মু আর কোনো কিছু জিজ্ঞেস না করে আমাকে 2000 টাকা হাতে ধরিয়ে আমাকে বলতে লাগলো, মা, সাবধানে যাস। এখন যা দিনকাল পড়ে গেছে, চলাফেরা করাই অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে আমাকে কল করিস। আম্মুর কথাগুলো শোনার পর আমি বের হয়ে গেলাম সাদিকের দেওয়ার ঠিকানা মতো। হঠাৎ ফোনে রিং বাজতেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিক কল করেছে। আমি তাড়াহুড়ো করে কলটা রিসিভ করতেই সাদিক বলতে লাগলো, হাসি, তুমি কি চলে এসেছো? এই তো কেবলমাত্র পৌঁছলাম, তুমি কোথায়? আমি প্রায় চলে এসেছি। কিছুক্ষণ পর সাদিক এসে আমাকে নিয়ে গেল। অনেকক্ষণ পথ পাড়ি দেওয়ার পর আমরা একটা সুন্দর হোটেলের কাছে এসে পৌঁছলাম। সাদিক আগে থেকে একটা রুম বুক করে রেখেছে, তাই কোনো প্রকার কারোর সাথে কথা বলা লাগলো না। এরপর আমি আর সাদিক সুন্দর একটা রুমে গেলাম। তোমাকে আজ এত এক্সাইটেড দেখাচ্ছে কেন? এর আগে কি কোনো মেয়েকে নিয়ে এসেছো? প্রথম আজকে কোনো হোটেলে এসেছি, তাই একটু এক্সাইটেড লাগছে। আর তুমি কি পাগল হয়ে গেছো? কথাগুলো বলে সাদিক বলল, তুমি একটু বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। তুমি কফিও বানাতে পারো? দেখতে হবে না আমি কার হবু জামাই? আমাকে তো সবকিছু পারতেই হবে। কিছুক্ষণ পর সাদিক 2টা কফি তৈরি করে আমার সামনে রাখলো। কফি খাওয়ার পর আমি বললাম, সাদিক, আমার কিন্তু খুব ভয় করছে।
তারপর সাদিক আমার কাছে এসে আমাকে বলল, কোনো চিন্তা করো না, আর এখানে তুমি সম্পূর্ণ প্রাইভেসি পাবে। সাদিক আমার কাছে এসে বলল, আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবে? আমার মুখ থেকে কথাগুলো শুনে অনেকটা অবাক হয়ে বলতে লাগলো, তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? তুমি তো জানো আমি তোমার জন্য কি কি করতে পারি আর পারবো। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলতে লাগলো, যদি আমি তোমার শরীরটা চাই? হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলতে লাগলো, যদি আমি তোমার শরীরটা চাই? তুমি কি বলতে চাও সাদিক? না মানে আমি বলছি, আমি যদি এখন তোমার শরীরকে ভোগ করতে চাই, তাহলে তুমি কি দিতে পারবে? আমি নিজের অজান্তেই কেঁদে ফেললাম। তারপর কিছু না বলে অনেকক্ষণ দুজনে চুপচাপ। হঠাৎ সাদিক আমাকে চমকে বলল, আমার আর এসব কিছু লাগবে না। চাইলাম একটু রোমান্স করব, কিন্তু তার হলো না। কপালটাই খারাপ আমার। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। তাই কোনো কিছু না ভেবে এক প্রকার বাধ্য হয়ে সাদিককে পাওয়ার আশায় রাজি হয়ে গেলাম। এরপর সাদিক একে একে আমার সাথে সব কিছু করে নিল। সাদিক হিংস্র পশুর মতো করে তার শারীরিক চাহিদা পূরণ করছে। আমি ব্যথায় কাতরাচ্ছি আর ছটফট করছি, কিন্তু সেদিকে সাদিকের বিন্দু মাত্র খেয়াল নেই। আমার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। একে একে সব কিছু চাহিদা পূরণ করা শেষ হলে আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে পড়ল। আবার চোখ বেয়ে অশ্রু পড়া দেখে সাদিক আমাকে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর কপালে আলতো করে একটা কিস করলো। বিকাল 5টায় আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল সাদিক। আমি ব্যথার শরীর নিয়ে কোনো রকম বাসায় এসে রুমে চলে গেলাম। তারপর রুমের দরজা লাগিয়ে অঝরে কাঁদতে লাগলাম। পুরো শরীর ব্যথায় টনটন করছে। হঠাৎ আম্মুর ডাকে আমি কোনো রকম চোখের পানি মুছে নিজেকে একটু সামলিয়ে নিলাম। মা, তোমার ফ্রেন্ডের বার্থডে কেমন কাটলো? এক প্রকার বাধ্য হয়ে আম্মুকে বললাম, আম্মু অনেক অনেক ভালো কাটলো, অনেক অনেক এনজয় করলাম। এবার আম্মু আমাকে খাবার খেতে টেবিলে আসতে বলল। আমি আম্মুকে বললাম, আজ আমার খাবারটা একটু রুমে নিয়ে আসতে পারবা? আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি তোমার রুমে খাবার দিয়ে যাচ্ছি। তারপর কিছুক্ষণ পর আমাকে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ হলে আমি নিচে থেকে সাদিকের কাছে কল করলাম। হ্যালো জান, কি করছো? তেমন কিছু না, শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শুয়ে আছি, শরীরে অনেক ব্যথা করছে। আমার না খুব ভয় করছে। ওষুধ খেয়ে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে প্রথম রুম রেট করলাম, তাই এখন একটু সমস্যা হচ্ছে। প্রথম প্রথম একটু সমস্যা হয়। সাদিক, আমাকে তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তুমি তোমার বাবাকে আমাদের বাসায় একটু তাড়াতাড়ি পাঠানোর জন্য বলো প্লিজ। তুমি এসব নিয়ে মোটেও চিন্তা করো না। সময় হলে বাবা তোমাদের বাসায় যাবে আমাদের বিষয়টা নিয়ে। অনেকক্ষণ কথা বলার পর দুজন ঘুমিয়ে পড়লাম। এভাবে আমাদের 1 মাসটা খুব সুন্দরভাবে কাটছিল, কিন্তু পরের মাস থেকে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লাম। সাদিক ইদানিং আমার কাছে আগে থেকে কল করে না। আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে, আমি বিভিন্ন কাজকর্মে বিজি থাকি, তাই আমিও তেমন কোনো চাপ সৃষ্টি করি না। যত দিন যাচ্ছে আমার শরীর ততটা খারাপ হতে থাকে। মাঝে মাঝে আমার গা বমি বমি ভাব আসে। আমি নিজের অজান্তেই ভয় পেয়ে যাই। সাদিকের সাথে সেদিন যে রুম ডেট করেছিলাম, আমাদের মাঝেও তো শারীরিক মেলামেশা হয়েছিল। তাহলে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম না তো? এসব হাজারো ভয় নিয়ে আমার দিন কাটতে থাকে। এখন সাদিক আমাকে আর আগের মতো সময় দেয় না। কল করলে একটু কথা বলার পর কেটে দেয়। আর বিয়ের ব্যাপারে কথা বললে বলে, আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমার পরিবারের কাছে খুব শীঘ্রই আমার বাবাকে পাঠাবো। একদিন সকালে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি, অনেক বমি করতে থাকি। এবার আমার মা বলতে থাকে, হাসিমা, এবার তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, না হলে তোর বড় কোনো ধরনের সমস্যা হয়ে যাবে। এর আগে অনেকবার মাকে মিথ্যা বলেছি, মাও তেমন কোনো গুরুত্ব দেয়নি, আর আমি বাবাকে বলতে মানা করেছি।
তাই আম্মু এ বিষয়ে বাবাকে কিচ্ছু বলেনি। মা এবার কোনো কথা না শুনে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমার সকল কিছু দেখে ডাক্তার কিছু টেস্ট করালো। তারপর যেই কথাটা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার চেম্বার থেকে আমাদের কাছে এসে বলতে লাগলো, কংগ্রেচুলেশন মিস্টার হাসি, আপনি মা হতে চলেছেন। কথাগুলো শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার আম্মু বলতে লাগলো, ডাক্তার সাহেব, আপনার হয়তো কোথায় ভুল হচ্ছে। তারপর ডাক্তার আমার মায়ের হাতে রিপোর্ট ধরিয়ে দিয়ে চলে গেলেন। সকল রিপোর্ট দেখে আম্মু আমার দিকে তাকিয়ে বলল, হাসিমা, এটা তুই কি করলি? আমাদের এত বড় শাস্তি তুই দিতে পারলি? বলেই অঝরে কাঁদতে লাগলো। আমিও আম্মুর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এরপরে আমি আর আম্মু বাসায় চলে এলাম। রুমে এসে আমি গুটিসুটি হয়ে রুমে বসে আছি। আম্মু আমার কাছে এসে বসলো। তারপর আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে শোনালো। আমি আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করলাম বিষয়টি আপু আর ভাইয়াকে না বলতে। আম্মু আমার উপর রেগে আছে তা বুঝতে বাকি রইল না। আমাকে বলতে লাগলো, তোদের নিয়ে কত স্বপ্ন, তোরা ভালো করে পড়াশোনা করে আমাদের সম্মানটা বাড়িয়ে তুলবি, কিন্তু তুই আজকে কত বড় একটা ভুল করলি। তোর মাথায় কি কোনো সেন্স ছিল না? এত বড় একটা কাজ করেও আমাকে একটিবার বলার প্রয়োজন মনে করিসনি? আম্মু কথাগুলো বলছে আর চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজের চোখের সামনে নিজের মায়ের চোখের পানি পড়তে দেখে আজ প্রথমবারের মতো আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। অনেকগুলো কথা বলে রুম থেকে চলে গেল। আমি রুমে বসে বসে কাঁদতেছি আর ভাবছি, এখন যদি সাদিক আমাকে বিয়ে না করে তাহলে আমার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু সাদিক কোনো কল করলো না। এবার আমি নিচে থেকেই কল করলাম। সাদিক, আজকে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ আমার কথাগুলো তুমি আজকে শুনবা প্লিজ। সাদিক, আজকে আমার আম্মু আমাকে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সাদিক, আমরা যে সেদিন রুম ডেট করেছিলাম, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছিল। তো কি হয়েছে? অনেকে তো রুম ডেট করে শারীরিক সম্পর্ক করে। হাসি, আসলে তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। এক নাগারে কথাগুলো বলছে সাদিক, আর আমি সাদিকের এমন কথাগুলো শুনে মুখ চেপে কাঁদতেছি। আসলে সাদিক, আমি মা হতে চলেছি। তুমি কি পাগল হয়ে গেছো হাসি? হ্যাঁ সাদিক, তুমি যা শুনছো তাই সঠিক। তোমাকে তাড়াতাড়ি আমাকে বিয়ে করা লাগবে। প্লিজ তোমার বাবাকে তাড়াতাড়ি আমাদের বাসায় পাঠাও। কোনো কথা না বলেই কলটা কেটে দিল। এদিকে আমি কোনো কিছু বুঝতে পারছি না। সাদিক কি আমাকে সত্যিই বিয়ে করবে, নাকি আত্মহত্যাই হবে আমার একমাত্র পথ? কথাগুলো ভাবছি আর মুখ চেপে কাঁদতেছি। হঠাৎ আম্মু রাতে খাবার খেতে ডাকতে লাগলো। আমি নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে খাবার টেবিলে যাই। খাবার টেবিলে গিয়ে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। এমন অসময়ে বাবা আসলো কেন? তাহলে কি আম্মু বাবাকে কল করে সব কিছু বলে দিল নাকি? বাবা, আজ তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? হ্যাঁ হাসিমা, আজ একটু শরীরটা খারাপ লাগছিল, তাই সকাল সকাল চলে আসলাম। বাবার কথাগুলো শুনে বুকে একটু সাহস আসলো। যাই হোক, আম্মু তাহলে এখনো আপুকে ঘটনাটা বলেনি। হাসিমা, তোমার শরীর কি খারাপ? আমি এক প্রকার মুচকি হেসে বললাম, বাবা তেমন কিছু না, ঠিক হয়ে যাবে একদম, চিন্তা করো না। কোনো রকম খাবার খেয়ে রুমে চলে যাব, তখনই আম্মু বলতে লাগলো, আগামীকাল আমাদের ছেলে ইমন আসবে সিঙ্গাপুর থেকে, তাই আগামীকাল সকলে বাসায় থাকবে। ভাইয়ার কথা শুনে মনের মাঝে একটু শান্তি বিরাজ করতে শুরু করলো। কারণ আমার ভাইয়া সব সময় আমাকে অনেকটা সাপোর্ট করে, আমার সব সমস্যাগুলো নিমেষেই সমাধান করে দেয়। বাবা আর আমি সায় দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলে রুমে চলে গেলাম।
রুমে এসে সাদিকের কথা ভাবছি আর চোখ থেকে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই। আগে সাদিক আমাকে কত সময় দিত, ফোন রিসিভ করতে একটু দেরি হলে সারা রাত অভিমান করে থাকতো, আমার বাসার সামনে আসতো প্রতিদিন আমাকে দেখার জন্য। কিন্তু কি এমন কাজ করে যে কিনা দিনে একটিবার কল করার সময়টুকুও পাই না। আমি নিজেকে আর সামলাতে না পেরে সাদিকের কাছে কল করলাম। অনেকবার কল করার পরও ওপাশ থেকে কল রিসিভ হলো না। কিছুক্ষণ পর আবারও কল করলাম, এবার ওপাশ থেকে কলটা রিসিভ করলো। এতবার কল করার কি আছে? সাদিকের মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তেই আমার মাথায় বাজ পড়ল। এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি। তুমি আমাকে কবে বিয়ে করছো তাই বলো প্লিজ। আম্মু বিষয়টা জেনে গেছে, এবার আব্বু জেনে গেলে হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তুমি সব সময় বিয়ে বিয়ে করো কেন? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব, তাহলে এতবার বলার কি আছে? আর তোমার যদি এত সমস্যা হয় বাচ্চাকে নিয়ে, তাহলে ডাক্তারের কাছ থেকে বাচ্চাটা নষ্ট করে ফেলো। এবার আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলতে লাগলাম, এই সাদিক, তুই নিজেকে কি মনে করিস? তুই বলবি আর তোর কথা মতো আমার ফুলের মতো পবিত্র বাচ্চাকে মেরে ফেলতে রাজি হব? কথাগুলো বলছি আর এক হাত দিয়ে চোখের অশ্রুগুলো ওড়না দিয়ে মুছে দিচ্ছি। প্লিজ তুমি আমাকে বাঁচাও সাদিক, তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি, কিন্তু তুমি আমাকে 1 মাসের ভিতরে বিয়ে করে ফেলো। তুমি যদি 1 মাসের ভিতরে আমাকে বিয়ে না করো, তাহলে সমাজের লোক আমার বাবা মাকে কি বলবে? দেখো হাসি, আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না। আমার আরও কিছু মাস সময় লাগবে, তারপর ভেবে দেখব কি করা যায়। আর এই বাচ্চাটা যে আমার সন্তান কি প্রমাণ আছে? আমি তোমাকে বিয়ে করলেও বাচ্চাটাকে মেনে নিতে পারবো না। সাদিকের মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তেই আমার আকাশটা কালো মেঘে পরিণত হয়ে গেল। প্লিজ তুমি এসব আর বলো না। তুমি তো ভালো করে জানো এই সন্তানটা তোমার আর আমার। তুমি তো কত মাস ধরেই বলে আসছো আমাকে বিয়ে করবে, তাহলে এখন কি এমন হচ্ছে যার জন্য আমাকে বিয়ে করব না বলছো? সাদিক আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে কলটা কেটে দিল। আমি নিচের পেটে হাত দিয়ে বলতে লাগলাম, কোনো চিন্তা করো না আমার সোনাটা, আমি বেঁচে থাকতে তোমার কোনো সমস্যা হতে দেব না। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে পৃথিবীর মুখ দেখাবো। এসব বলছি, হঠাৎ আম্মু আমার রুমে এসে আমার কান্নারত মুখ দেখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মা বলতে লাগলো, হাসিমা, সাদিক কি বলেছে বিয়ের বিষয়ে? মায়ের জবাব দেওয়ার মতো কোনো ভাষাই যে আজ আমার কাছে নেই। এক প্রকার বাধ্য হয়ে মাকে বললাম, মা তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো, তুমি শুধু একটু বাবাকে ম্যানেজ করবা। কথাগুলো বলছি তখনই হঠাৎ মা বলতে লাগলো, হাসিমা, সাদিক কি বলেছে বিয়ের বিষয়ে? মায়ের জবাব দেওয়ার মতো কোনো ভাষাই যে আজ আমার কাছে নেই। এক প্রকার বাধ্য হয়ে মাকে বললাম, মা তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে রাখবো, তুমি শুধু একটু বাবাকে ম্যানেজ করবা। কথাগুলো বলছি তখনই হঠাৎ একটা চিরচেনা মুখ থেকে হাসি নামক ডাক শুনে রুমের দরজা খুলতেই নিজের অজান্তেই মুখের মাঝে মুচকি হাসির প্রলেপ পড়ল। ভাইয়া তুমি তুমি আসলে, অথচ আমাকে একটিবার জানালে না। বলেই মুখ ঘুরিয়েই রাগে গজগজ করে রুমে চলে গেলাম। একটু পর দেখলাম ভাইয়া আমার পাশে এসে খাটে বসলো, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছি। আমার ছোট্ট বোনটি বুঝি আমার উপর রেগে আছে? আমার কোনো রাগ নেই, আমি তোমাদের কেউ নই, সেজন্য তুমি বাসায় আসলে আমাকে জানালে না। আরে পাগলি, আমি সবাইকে সারপ্রাইজ দেব বলে বলিনি। আমি তারপরেও রেগে বসে আছি। দেখ হাসি, তোর জন্য কত চকলেট এনেছি, তারপরে যদি তুই রেগে থাকিস তাহলে চকলেটগুলো পাশের বাসার মীরাকে দিয়ে আসবো কিন্তু। চকলেটের কথা শুনে নিজেকে আর সামলাতে না পেরে সকল অভিমানগুলো ভেঙে গেল। আমি ভাইয়ার হাত থেকে খামচা মেরে চকলেটগুলো নিয়ে নিলাম। তারপর মনে পড়ে গেল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। সাথে সাথে ভাইয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। এই হাসি, তোর কি হয়েছে? তুই এমন করে বাচ্চাদের মতো প্যাঁ প্যাঁ করে করছিস কেন? তোর কি শরীর খারাপ করেছে? আমি কিছু বুঝতে না দিয়ে বললাম,
আসলে তোমাকে অনেক দিন পর দেখে আমার চোখে পানি চলে আসলো। তারপর ভাইয়া আমার জন্য আনা সকল গিফটগুলো আমাকে দিল। আমি একদিকে যেমন খুশি, ঠিক তেমনি অন্যদিকে ভেঙে পড়েছি। কিছুক্ষণ পর ভাইয়া রুম থেকে চলে গেল। আমি একটু পর সাদিকের কাছে কল দিলাম। কি করছো? তেমন কিছু না, বসে আছি। প্লিজ আমার সাথে একটু কথা বলো। আগে তো তুমি আমার সাথে সারা দিন কথা বলতে চাইতে, প্রতিদিন আমাকে দেখতে, আমার বাসার সামনে আসতে। কিন্তু এখন কি এমন কাজ করো যার জন্য আমার কাছে একটিবারও কল পর্যন্ত করতে পারো না? আমি তোমাকে এত কৈফিয়ত দেওয়ার ভেতরে নেই। আমার যখন ইচ্ছে হবে আমি তখন কল করব। সাদিকের মুখ থেকে দিন দিন এমন কথা শুনে আমার এখন সবকিছু অভ্যেসে পরিণত হয়ে গেছে। আজকে আমার আম্মু হয়তো আমাদের বিষয়টা আমার বড় ভাইয়া আর আব্বুকে বলবে। বড় ভাইয়া আজকে বাসায় এসেছে, তাই যা সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের ভিতরে নিতে হবে। আর এখন না হয় আমাকে বিয়ে করে রেখে দাও, তোমার যখন সময় হবে তখন তোমাদের বাসায় আমাকে নিয়ে যাবা। তোমাকে আগেও বলেছি আর এখন বলছি, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আর তোর মতো এমন মেয়েকে আমি বিয়ে করতে চাই না এখন। তোর পেটে যে সন্তান আছে তা আমি বা আমার পরিবারের কেউ মেনে নিতে পারবে না। যদি সন্তান না থাকতো তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতাম। সাদিকের মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনে মুহূর্তেই আমার মাথায় বাজ পড়তে গেল। আমি বলতে লাগলাম, সাদিক তুমি এসব কি বলছো? আমার মতো এমন মেয়েকে বিয়ে করতে পারবা না মানে কি? রুম ডেট করার আগে তো আমাকে বলতে বিয়ে করবা। আর এই সন্তান যে তোমার তা আমি এবং তুমি নিজেও জানো, কিন্তু তুমি এখন এসব অস্বীকার যাচ্ছ কেন? তাহলে কি তোমার লক্ষ্য ছিল আমার শরীরটা উপভোগ করা? এক নাগাড়ে কথাগুলো বলছি আর মুখ চেপে চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। সাদিক আমার কোনো কথার উত্তর না দিয়ে কলটা কেটে দিল। আমি সাদিকের কথাগুলো দিন দিন শুনছি আর অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ কিভাবে পারে এত তাড়াতাড়ি বদলে যেতে? এসব হাজারো চিন্তা মাথায় ঘোরপাক খাচ্ছে। আরে এমন, তুমি কখন আসলে? আমাদের কাছে কল করতে পারোনি? আমরা এয়ারপোর্ট থেকে তোমাকে নিয়ে আসতাম। আসলে আমি চেয়েছিলাম তোমাদের সারপ্রাইজ দেব, তার জন্য কাউকে কিছু জানাইনি বিষয়টা। কথাগুলো বলা শেষে ইমন মা বাবাকে জড়িয়ে ধরল। তারপর রাতে খাবার খাওয়ার জন্য রেডি হতে গেল। ইমন বাসায় থাকলে হাসিকে না নিয়ে কখনো খেতে বসে না। ইমনের একমাত্র ছোট বোন হাসি। ফ্রেশ হয়ে হাসির রুমের দিকে যেতেই শুনতে পেল কারো কান্নার আওয়াজ। ইমন প্রথমে ভাবছিল পাশের বাসার কেউ হয়তো কান্না করছে, কিন্তু যত হাসির রুমের দিকে যাচ্ছে ততই স্পষ্ট চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসতেছে। ইমন রুমের দরজা খুলতেই দেখতে পেল হাসি কান্না করছে। ইমন দৌড়ে গিয়ে বলল, তোর কি হয়েছে শুধুমাত্র আমাকে বল একবার। তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই আমার কলেজার টুকটা ছোট্ট বোন। তোর চোখের পানি আমি মোটেও সহ্য করতে পারি না। জানি তুই হয়তো আমার জন্য কান্না করছিস, তাই না? দেখ আমি কান্না ধরছি, কিন্তু তুই যদি বলিস তাহলে আমি কান ধরে উঠবস করতেও রাজি। কিন্তু বোন আমার, চোখের পানি অকারণে ফেলিস না। আমি নিজেকে না সামলাতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। তারপর ফুপাতে ফুপাতে কাঁদতে লাগলাম। তারপর ভাইয়া আমাকে ফ্রেশ হয়ে আসতে বলল। আমি ফ্রেশ হতে গিয়ে অনেক কান্না করলাম। রুমে এসে দেখি ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। আমার হাত ধরে ভাইয়া খাবার টেবিলে গেল। খাবার খাওয়ার সময় দেখলাম আম্মু সবাইকে খেতে দিয়ে সবার আড়ালে দাঁড়িয়ে আমাকে দিকে তাকিয়ে তাকিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে চেয়ে রয়েছে। আজ আমার মুখ দিয়ে আর খাবার নামছে না। তারপর হঠাৎ বলতে লাগলো, হাসি, তুই খাবার না খেয়ে এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? বাবার মুখ থেকে কথা শুনে আমার ঘোর কাটল। এতক্ষণ আমি সাদিকের কথাগুলো ভাবছিলাম। 6 মাস আগেও কতটা ভালোই না কাটছিল আমাদের দুষ্টু মিষ্টি দিনগুলো। খাবার খাওয়া শেষ হলে আম্মু ভাইয়াকে আর আব্বুকে আমার রুমে আসতে বলে। আরে আম্মু, এখনো আবার কি এমন কথা বলবা যার জন্য হাসি রুমে যেতে হবে? এখানেই তো বলতে পারো। আম্মু মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে চলে গেল আমার রুমে। আম্মুর এমন কাণ্ড দেখে আমার ভয়ে আমি কাঁপতে লাগলাম। তারপর ভাইয়া আমাকে নিয়ে আমার রুমের দিকে অগ্রসর হলো। সবাই বসে আছি আমার রুমে। আম্মু,
কোনো সমস্যা হয়েছে? আম্মু কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর আব্বু রুমে আসলো। তারপর আম্মু কাঁদতে কাঁদতে ভাইয়ার হাতে রিপোর্টটা ধরিয়ে দিল। ভাইয়া রিপোর্টটা হাতে নিয়ে বলতে লাগলো, আম্মু এসব কি? হাসি প্রেগনেন্ট মানে কি? না, তুমি হয়তো কারো রিপোর্ট ভুল করে নিয়ে এসেছো। ইমনের মুখ থেকে প্রেগনেন্ট কথাটা শুনে বাবা ইমনের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, হাসিমা এসব কি? আমি বাবার আর ভাইয়ার কথাই কোনো জবাব না দিয়ে অঝরে কাঁদতে লাগলাম। সত্যি বলতে আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। বাবা উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগলো, হাসি এসব কি সত্যি? প্রথমবারের মতো বাবা আমার সাথে এমনভাবে চিৎকার করলো। আমি বাবার এমন চিৎকার শুনে চমকে গেলাম। তারপর আম্মু একে একে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলতে লাগলো। হাসি, তুই কত বড় ভুল করলি বোন আমার। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, কিন্তু তুই একটা বুদ্ধিমান মেয়ে হয়ে এটা কি করলি? আর মা, তুমি আমাকে আগে জানাওনি কেন? আমি বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা আমাকে তার সামনে থেকে চলে যেতে বলল। আমি নিজেকে কিছুটা সামলিয়ে ভাইয়ার কাছে গেলাম। তারপর ভাইয়ার কাছে মাপ চাইলাম পা ধরে। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভাইয়া। কিছুক্ষণ পর মা বাবা আমার রুম থেকে চলে গেল। আমি সকল বিষয়গুলো ভাইয়াকে বললাম। আমি ভাইয়াকে আরও বললাম, ভাইয়া, আমি এই পবিত্র ফুলের টুকরো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই। ভুল না হয় আমরা করেছি, কিন্তু এই নিষ্পাপ সন্তান তো কিছু করেনি। হাসি, তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না। আর তোর সন্তান সঠিক পরিচয় বড় হবে। তুই ঘুমিয়ে পড়, আমি একটা সমাধান বের করব সকালের ভেতরে। আর আমাকে সাদিকের সকল ইনফরমেশন দিয়ে দিস। আমি ভাইয়াকে সকল ইনফরমেশন দিলাম। তারপর ভাইয়া নিচের রুমে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়ার সময় আবারও সাদিকের কাছে কল করলাম। অনেকবার কল করার পরও সাদিক কল রিসিভ করলো না। আমি ফোনটা পাশে রেখে নিচের পেটে হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার এই পরিণামের জন্য আমি নিজেই দায়ী। আমি এতটাই ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলাম যে আমি নিজের শেষ সম্বলটুকু সাদিককে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ইমন ভাইয়া আমার রুমে আসলো। হাসি, তুই সাদিকের কাছে কল কর। ভাইয়ার কথা মতো আমি সাদিকের নাম্বারে কল করলাম। অনেকবার কল করার পরও সাদিক কল রিসিভ করলো না। তারপর ভাইয়া নিচে কল করলো। সাথে সাথে কলটা রিসিভ করলো ওপাশ থেকে। কলটা রিসিভ করতেই ভাইয়া আমার কানে ধরিয়ে দিয়ে কথা বলতে বলল। ফোনের লাউডে দিতে বলল। আমি কথা মতো লাউড দিয়ে কথা বলতে লাগলাম। বারবার ফোন করো কেন? আমি আগেও বলেছি, এখনও বলছি, এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো সাদিক, আমাকে এখন আপাতত বিয়ে করে রাখো, তারপর না হয় আমাকে সময় হলে নিয়ে যেও তোমার বাসায়। তোর মতো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সাদিকের মুখ থেকে এমন কথা শুনে ভাইয়া আমার হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে সাদিককে বলতে লাগলো। আমি হাসির বড় ভাই বলছি, প্লিজ ভাই, আপনি আমার বোনকে বিয়ে করতে রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমরা আপনার জন্য তাই করতে পারবো, কিন্তু আমার বোনকে আপনার বিয়ে করা লাগবে। দেখুন ভাই, আপনার বোনকে আমি বিয়ে করতে পারবো না। এই, তুই যদি আমার বোনকে নাই বিয়ে করবি তাহলে রুম ডেটে কেন গিয়েছিলি? সাদিক ভাই, আপনার পায়ে ধরি, আপনি আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না। আপনি যদি এখন হাসিকে না মেনে নেন তাহলে আমার আদরে বোনটার সারা জীবনের জন্য একটা কলঙ্কের দাগ লেগে যাবে। ইমন কথাগুলো বলছে আর হাসির দিকে তাকিয়ে দেখছে। অঝরে চোখের পানি গড়িয়ে পড়ছে। ইমনকে অবাক করে দিয়ে সাদিক বলতে লাগলো, আমি পারবো না হাসিকে বিয়ে করতে। সাদিকের মুখ থেকে এমন কথা শুনে আমাকে অবাক করে দিয়ে সাদিক বলতে লাগলো, আমি পারবো না হাসিকে বিয়ে করতে। সাদিকের মুখ থেকে এমন কথা শুনে ইমনের অজান্তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। নিজের চোখের সামনে নিজের বোনের এমন পরিণতি দেখে ইমন আর সহ্য করতে পারছে না। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আমি বলতে লাগলাম, ভাইয়া আমার জন্য আজ এত সব ঝামেলা, তাই না? আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। আমার জন্য তুমি আজ প্রথম কারো কাছে হাত জোড় করলে। সত্যিই আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
তা এখন আমি বুঝতে পারছি। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আমি সাদিকের ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিলাম যে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিয়ে ফেলেছি নিজের অজান্তেই। যারা আমাকে ছোট্ট থেকে অনেক কষ্টে বড় করেছে, আমি তাদের বিপরীতে আজকে এটা কি করলাম? এসব বলছি আর আমার দুচোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। হাসি, বোন তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। কথাগুলো ইমন হাসিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, যাতে করে ও একটু শক্ত হতে পারে। আসলেই ইমন জানে না এখন ওর আদরের বোনটির জীবনে কি ঘটতে চলেছে। হাসি ইমনকে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে কাঁদতেছে। নিজের চোখের সামনে নিজের আদরের ছোট বোনটির এমন আর্তনাদ, ইমনের কলেজাটা কেঁপে উঠছে। একটু পর ইমন হাসির রুম থেকে চলে আসলো ওয়াশরুমে এসে মুখ চেপে কাঁদতে লাগলো। ইমন যদি হাসির সামনে কাঁদতো তাহলে হাসি আরও ভেঙে পড়তো। নিজেকে কিছুটা সামলিয়ে রুমে চলে গেল। আজ ইমনদের পরিবারটা জনশূন্য পরিবেশে রূপ নিয়েছে। কারো টু শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর মা ইমনের রুমে এসে খাবার খেতে যেতে বলল। ইমন একটু পর নিত্যদিনের মতো হাসিকে ডেকে খাবার খেতে চলে গেল। খাবার টেবিলে সবাই খাবার নিয়ে বসে আছে, কিন্তু কেউ খাবার মুখে তুলতে পারছে না। আমি এই 2 দিন সারা রাত ঘুমাইনি। চোখগুলো রক্ত জবা ফুলের মতো লাল হয়ে আছে। আমি মাথা নিচু করে বসে আছি খাবার সামনে নিয়ে। সকলের চোরাচুরিতে আমি সামান্য কিছু খাবার খেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেলাম। বাবা বলতে লাগলো, ইমন, যা করার তাড়াতাড়ি করতে হবে। সাদিকের বাসায় আমি আর তোমার মা আজকে যাব, তারপর তাদের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলবো। বাবা, আমার একটা জরুরি মিটিংয়ে আজকে সিঙ্গাপুর যেতে হবে। বাসায় আসতে হয়তো 2 দিন লেগে যাবে। বাবা মাথা নাড়িয়ে বলতে লাগলো, আচ্ছা বাবা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি আর তোমার মা সব কিছু ম্যানেজ করে নেব। ইমন কথাগুলো বলে হাসির রুমে গেল। হাসিকে অনেক বুঝিয়ে বলল, হাসি, আমি 2 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখবি, আর কখন কোথায় যাবি সব কিছু আমাকে জানাবি। তুই কোনো চিন্তা করবি না। বাবা মা সাদিকের বাসায় যাবে বিয়ের কথা বলতে। তুই সাদিককে বিষয়টা একটু বলে রাখিস। আচ্ছা ভাইয়া, তুমি সাবধানে যাবা কিন্তু। তুমি আমার জন্য সাদিকের কাছে অনেক ছোট হয়েছ, অনেক কথা শুনেছ। কথাগুলো বলতে বলতে ইমনের পা দুইটা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আরে পাগলি বোন আমার, কি করছিস এসব? আর কি বলছিস? আমি তোর জন্য এমন সামান্য অসম্মান আমার কাছে কিচ্ছুই না। তুই তো ভালো করে জানিস আমি তোর জন্য কি কি করতে পারি। কথাগুলো বলে আমি চলে গেলাম। আমি নিজেকে কিছুটা সামলিয়ে সাদিকের কাছে কল করলাম। অনেকবার কল করার পর ওপাশ থেকে কলটা রিসিভ করলো। রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, এতবার ঢং করে কল দেওয়ার কি আছে? আর আমি এখন তোমাকে ভালোবাসি না, আর বিয়েও করতে পারবো না। সাদিক, আমার সব কিছু তোমার কাছে তাহলে ঢং বলে মনে হচ্ছে? আর কেন আমাকে বিয়ে করতে পারবা না? তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। প্লিজ ফোনটা কেটে দিবা না, তোমার পায়ে পড়ি। আমি তোর মতো নষ্ট মেয়েকে বিয়ে করতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। দেখো সাদিক, এমনটা করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আজকে তোমাদের বাসায় আমার মা বাবা যাবে বিয়ের বিষয়টা নিয়ে। প্লিজ তুমি বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। একটু পর সাদিক কলটা কেটে দিল। আমি ভাবতে লাগলাম, এখন যদি সাদিকের পরিবার আমাকে না মেনে নেয় তাহলে আমি কি করব। এসব ভাবছি আর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই। হঠাৎ মায়ের ডাকে আমার সকল ভাবনাগুলোর ঘোর কাটল। হাসিমা, আজকে আমরা সাদিকের বাসায় যাব, তুই রেডি হয়ে নে, একটু পর আমরা বের হব। আমি একটু পর সামান্য কিছু পরিপাটি হয়ে গুছিয়ে নিলাম। আমি বাবা আর মা গুছিয়ে সাদিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুর 2টার সময় পৌঁছে গেলাম সাদিকের বাসায়। সাদিকের বাসায় এসে সালাম প্রদর্শন করে সাদিকের পরিবারের সকলের সাথে কথা বলতে লাগলো বাবা মা। আমাদের বসতে বলল। তারপর সাদিকের বাবা বলতে লাগলো, আপনাদের সঠিকভাবে চিনতে পারলাম না। আমার বাবা সকল ঘটনা তাদেরকে খুলে বলতে লাগলো। সব কিছু শুনে সাদিকের বাবা বলতে লাগলো, আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনার ছেলের সম্বন্ধে এসব কি যাতা বলছেন?
আপনারা হয়তো ভুল ঠিকানায় এসেছেন। আমার বাবা মা অনেক আকুতি মিনতি করলো তাদের কাছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল সাদিককে ডাকুন, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নিজের বাবা মায়ের অসম্মান আর মেনে নিতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে কথাগুলো আমাকে বলতে হলো। একটু পর সাদিকের ডাকা হলো আমার সামনে। সাদিকের বাবা বলতে লাগলো, সাদিক, ওনারা যা বলছে না তা কি সত্যি? আর তুমি কি এই মেয়েকে ভালোবাসো? সাদিক এক প্রকার সবাইকে অবাক করে দিয়ে বলল, না। আমি সাদিকের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি প্রথমে ভাবলাম হয়তো আমি শুনতে ভুল করেছি। আমি সাদিককে বললাম, তুমি এসব কি বলছো? তুমি আমাকে চেনো না মানে কি? নিশ্চয়ই তুমি আমার বাবা মায়ের সামনে ফান করছো, তাই না? আপনি কে? আর আপনি আমার সাথে তুমি করে কথা বলছেন কেন? আপনার হয়তো মাথায় সমস্যা হয়েছে। বাবা, এসব পাগলকে বাসার ভেতরে আসতে দাও কেন? বুঝি না তো। সাদিকের এমন অপমান আমার বাবা মা মানতে পারল না, তাই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে যাবে, তখনই পেছন থেকে সাদিকের বাবা বলতে লাগলো, আশা করছি আপনারা আমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর ভুল করেও কখনো আমাদের বাসায় এসব মিথ্যা অভিযোগ নিয়ে আসার চেষ্টা করবেন না। যদি আসেন তাহলে পুলিশকে খবর দিতে বাধ্য হব। নিজের চোখের সামনে নিজের বাবা মায়ের এমন নিষ্ঠুর অপমান আমাকে পাথরে পরিণত করে দিল। বাসা থেকে বের হয়ে আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা চুপচাপ বসে আছে গাড়ির ভিতরে। সন্ধ্যার আজানের কিছুক্ষণ পর আমরা বাসায় ফিরলাম। বাসায় এসে আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। বাবা মা নিজের রুমের দিকে চলে গেল। আমি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে মুখ চেপে ধরে অনেক কান্না করলাম। বারবার সাদিকের পশুর মতো অপমানের কথা মনে পড়তে লাগলো। আমি আমার নিজের পেটে হাত রেখে বলতে লাগলাম, সোনা, তুমি আর আমি এই পৃথিবীতে আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদের দুজনের ভাগ্যে যে বড্ড বেশি খারাপ। তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। কথাগুলো বলেই আমি নিজের ওড়না ফ্যানের সাথে ঝুলিয়ে পেঁচ দিতে লাগলাম। আজ আমি নিজেকে শেষ করে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। যার জন্য আমি এতটা পাগল হয়েছিলাম সেই মানুষটিই আমাকে অস্বীকার করলো। পায়ের নিচে একটা চেয়ার রেখে ওড়নার ফাঁসটা যেই গলায় পরিয়ে দিতে যাব, তখনই ভাইয়ার কল আসলো। আমি কলটা হাতে নিতেই দেখলাম ইমন ভাইয়া কল করেছে। আজ ভাইয়া ভিডিও কল করেছিল। আমি কলটা রিসিভ করতেই ভাইয়া বলতে লাগলো, এই হাসি, তুই এটা কি করছিস? তোর পেছনে ফ্যানে ওড়না জড়ানো কেন? এবার আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে নেওয়া সিদ্ধান্তের কথা। ভাইয়ার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। অনেক চিৎকার করে বলতে লাগলো, হাসি, তুই এটা কি করতে চাইছিলি? তুই না থাকলে আমি যে একদম একা হয়ে যাব। তুই আমার কলিজার টুকরা বোন। আমি ভাইয়াকে কোনো জবাব দিতে পারছি না। সাথে সাথে কলটা কেটে দিলাম। সাথে সাথে মায়ের কাছে কল করলাম। মা, তুমি কোথায়? তুমি একটু তাড়াতাড়ি হাসি রুমে যা তো, না হলে আমাদের যে বড় সর্বনাশ হয়ে যাবে। মা, তুমি কি জানো হাসি আত্মহত্যা করবে বলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়েছিল? মা সাথে সাথে হাসির রুমে চলে গেল। তারপর দেখলো হাসি দরজা দিয়েছে। হাসিমা, প্লিজ দরজা খোল। অনেকবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে আমি চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার হাসির বাবা এসে রুমের দরজা ভাঙা শুরু করে দিল। দরজা ভেঙে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম হাসি ঝুলন্ত ফ্যানের সাথে ঝুলছে। আমি আর হাসির বাবা মিলে হাসিকে কোনো রকম নিচে নামিয়ে অনেকক্ষণ হাঁটিয়ে চলেছি আর পায়ে পানি ঢালতেছি। আমি সাথে সাথে ইমনের কাছে কল করে দিলাম। ইমন, বাবা, হাসি হয়তো আর বেঁচে নেই। বাবা, আমাদের যে বড় সর্বনাশ হয়ে গেল। আমি মায়ের কথায় পাগলের ন্যায় বলতে লাগলাম, কি হয়েছে মা? হাসি ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছিল। আমি আর তোমার বাবা অনেকক্ষণ হাঁটাহাঁটি করানোর পরও হাসি তাকাচ্ছে না। ইমন মায়ের কথা মুহূর্তে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মা আবারও কল করে বলল, ইমন, বাবা, তুই তাড়াতাড়ি বাসায় আসার ব্যবস্থা কর। হাসির জ্ঞান ফিরেছে কোনো রকম, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছে না। ডাক্তার এসেছিল বাসায়। ডাক্তার বলল আর একটু দেরি করলে হয়তো হাসিকে বাঁচানো সম্ভব হতো না। মায়ের কথা শুনে একটাবার আকাশের দিকে তাকালো ইমন আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে লাগলো।
কিছুক্ষণ পর নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। আমাকে তাকাতে দেখে মা বাবা বলতে লাগলো, হাসিমা, তুই এটা কি করতে গিয়েছিলি? তুই জানিস না তুই আর ইমন বাবা আমাদের পৃথিবী? তোদের দুই ভাই বোনকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। বলেই মা আর বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর আমি নিজেকে একটু সামলিয়ে বলতে লাগলাম, আমার জন্য তোমরা আজকে কত শত অপমান আঘাত পাচ্ছ। বিশ্বাস করো, আমি আর এসব মানতে পারছি না। আমার আজকের পরিণতির জন্য সত্যিই আমি নিজেই দায়ী। কিছুক্ষণ পর নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। আমাকে তাকাতে দেখে মা বাবা বলতে লাগলো, হাসিমা, তুই এটা কি করতে গিয়েছিলি? তুই জানিস না তুই আর ইমন বাবা আমাদের পৃথিবী? তোদের দুই ভাই বোনকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। বলেই মা আর বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর আমি নিজেকে কিছুটা সামলিয়ে বলতে লাগলাম, আমার জন্য তোমরা আজকে কত শত অপমান আঘাত পাচ্ছ। বিশ্বাস করো, আমি আর এসব মানতে পারছি না। আমার আজকের পরিণতির জন্য সত্যিই আমি নিজেই দায়ী। কিছুক্ষণ পর হঠাৎ সজোরে দরজায় কেউ ধাক্কা দিল। মা তাড়াহুড়ো করে দরজা খুলতেই দেখতে পেল ইমন। মা ইমনকে দেখে সাথে সাথে কেঁদে ফেলল। ইমন মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কিছুক্ষণ পর ইমন বলল, মা, হাসি কোথায়? মা ইমনকে কিছুটা সান্ত্বনা দিয়ে বলল, বাবা, কিছুক্ষণ আগে হাসির জ্ঞান ফিরেছে। ইমন আর দেরি না করে দৌড়ে চলে গেল হাসির রুমে। রুমে গিয়ে দেখলো হাসির মাথার কাছে বাবা বসে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমনকে দেখে বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমন হাসির কাছে বসে হাসিকে বলতে লাগলো, এই পাগলি, তুই এটা কি করতে যাচ্ছিলি? তুই জানিস না তুই আমাদের পৃথিবী? আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কাকে নিয়ে বাঁচতাম বল? নিজের চোখের সামনে নিজের বোনের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছে না ইমন। তারপরও এখন ইমনকে শক্ত হতে হবে, তা না হলে হাসিসহ ইমনের বাবা মাও ভেঙে পড়বে। তাই ইমন সবাইকে একে একে বোঝাচ্ছে, ভাইয়া, আজকে আমি বাধ্য হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। তুমি জানো ভাইয়া, আজকে আমার জন্য আমাদের বাবা মায়ের কত অপমান সহ্য করতে হয়েছে। ভাইয়া, আমি আর কিছু মেনে নিতে পারছি না। আমার সামান্য একটা ভুলের জন্য তোমাদের কত অপমান আঘাত সহ্য করতে হচ্ছে। হাসির কথা শুনে মুহূর্তে ইমনের মনে পড়ে গেল সাদিকের বাসায় যাওয়ার কথা। ইমন মাকে বলতে লাগলো, মা, তোমরা সে কি সাদিকের বাসায় গিয়েছিলে? বাবা, আমরা আজকে গিয়েছিলাম। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো। ইমন বলল, ওরা বিষয়টা নিয়ে কি বললো? মায়ের মুখ থেকে আর কোনো জবাব পেল না ইমন। মা সাথে সাথে রুম থেকে দৌড়ে চলে গেল। তারপর হাসি বলতে লাগলো, ভাইয়া, সাদিক আমাকে চিনতে পারিনি। সাদিক নাকি আমাকে চেনেই না। আর সাদিকের বাবা আমাদের মা বাবাকে আচ্ছা মতো অপমান আর কথা শুনিয়েছে। কথাগুলো শুনে আমার চোখগুলো থেকে প্রতিশোধের নোনা জল গড়িয়ে পড়ছে আর মাথার ভেতরে টকবক করে ফুটতে শুরু করলো। নিজেকে কিছুটা সামলিয়ে হাসির মুখ থেকে একে একে সবকিছু শুনতে লাগলো ইমন। সবকিছু শুনে হাসিকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না। আর ভুল করে কোনো সিদ্ধান্ত নিস না। যে তোকে আর আমার পরিবারকে এমন হাল করেছে, আমি কিচ্ছুতেই তাদেরকে ছাড়বো না। ইমন ভাইয়াকে আজ প্রথমবারের মতো হিংস্র পশুর মতো গর্জন করতে শুনলাম। তার এমন রূপ দেখে আমি ভয়ে গুটিসুটি হয়ে গেলাম। তার চোখগুলো রক্ত জবা ফুলের মতো টকটকে লাল হয়ে গেছে আর সেই চোখ থেকে প্রতিশোধের নোনা জল গড়িয়ে পড়ছে। আমি আমার নিজের পরিবারের কথা ভেবে অনেক কষ্ট পেতে লাগলাম আর সিদ্ধান্ত নিলাম এই মানুষগুলোর জন্য আমাকে বাঁচতেই হবে। আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে এই মানুষগুলো যে আর বাঁচত না। তারা আমাকে কতই না ভালোবাসে। আমার এমন পরিস্থিতিতেও আমার পাশে রয়েছে। আমার জায়গায় অন্য মেয়ে থাকলে হয়তো তার পরিবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, আর আমার পরিবার আমাকে পাশে নিয়ে কত কিছু বোঝাচ্ছে। আর আমার প্রাণপ্রিয় ভাইটা কতই না আমাকে বোঝে। আমার জন্য তিনি কত অপমান হচ্ছে সাদিক নামক নর পশুর কাছে, কিন্তু আমাকে কিছুই বুঝতে দিচ্ছে না।
আমি তাদের ছেড়ে চলে যেতে চাইছিলাম। এক প্রকার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি সেদিনের পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে বদলাতে শুরু করলাম। নিত্যদিনের মতো ভার্সিটি যেতে লাগলাম আর মনোযোগ দিয়ে পড়াশুনো শুরু করতে লাগলাম। নিজের পরিবার আর আমার পেটে বড় হওয়া নিষ্পাপ বাচ্চাটার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। তাই পড়াশুনো শেষ করে যে কোনো একটা জব করতে হবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে আমার পেছন থেকে একটা গাড়ি ব্রেক কষলো। এই মেয়ে, চোখে দেখতে পারো না? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখে শুনে পথ চলতে পারো না? বিশাল এক সুদর্শন লোক গাড়ি থেকে নেমে আমাকে এভাবে কথা শোনাচ্ছে। আমি সব কিছু মুখ বুজে সহ্য করতে লাগলাম। আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কথাগুলো শেষ করে চলে যাব তখনই লোকটি আমার নামটি জানতে চাইল। আমি নিজের পরিচয় দিয়ে চলে গেলাম। এই যুগে এমন মেয়ে তাহলে আছে? এই মেয়েটাকে কতই না বকলাম। এই মেয়েটার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে আমাকে উল্টো ফাঁসিয়ে দিত। মেয়েটা দেখতে অনেকটা নম্রভদ্র। কথাগুলো ভাবছি আর মুচকি হাসি রেখা আমার মুখে নিজের অজান্তে চলে আসলো। কথাগুলো বলল আদিত্য। আমি ক্লাস করে ভার্সিটি থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব, তখন হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে তাকাতেই দেখলাম সকালের সেই সুদর্শন আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো সেই লোকটি। আমি বলতে লাগলাম, জি বলুন। লোকটি নিজের পরিচয় দিল। আমি হলাম আদিত্য চৌধুরী। পড়াশোনা শেষ করে একটা বড় বিজনেস করতেছি, পাশাপাশি এই ভার্সিটির একজন বড় ভাই বলতে পারেন। তারপর আমাকে বলতে লাগলো, সকালের বিষয়টির জন্য সরি। আসলে আমি একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য ভার্সিটি এসেছিলাম। আপনার সাথে তখন হয়তো অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। বলেই আমার হাতে একটা কার্ড দিল। আমি বলতে লাগলাম, আসলে আপনার কোনো দোষ নেই এখানে। আমি আনমনা হয়ে রাস্তা পার হচ্ছিলাম। আপনি না থাকলে হয়তো আমি আজ অ্যাক্সিডেন্ট করতাম, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন। আর আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমাকে আরও খারাপ কিছু বলতো। আপনি চাইলে আপনাকে আমি বাসায় নামিয়ে দিয়ে আসতে পারি। তার কোনো দরকার নেই, আমি একাই বাসায় যেতে পারবো। আর এমনিতেই আপনি আমার জন্য আজকে অনেক কিছু করেছেন। কথাগুলো বলেই আমি একটা গাড়িতে করে বাসায় চলে আসলাম। নিত্যদিনের মতো বাসায় এসে খাবার খেয়ে রুমে চলে গেলাম। তারপর পড়তে বসলাম। একটু পর ইমন ভাইয়া রুমে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর ভার্সিটিতে যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি মাথা নাড়িয়ে সাই জানালাম। এভাবে আরও একটা মাস কেটে গেল। এখন নিজেকে কিছুটা মানিয়ে নিয়েছি, কিন্তু আমার পরিণতির কথা ভেবে এখন অশ্রুর সাগরে নিজের চোখগুলো এখনও ভেজায়। এই হাসি একটু শোনো। কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আদিত্য চৌধুরী। এই লোকটি প্রতিদিন এখন আমার পিছনে পিছনে লেগে থাকে, কিন্তু এসব দিকে আমার কোনো খেয়াল নেই। আমি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, দেখুন, আমার পিছন পিছন এভাবে ঘুরবেন না। এবার আদিত্য চৌধুরী বলতে লাগলো, কেন, আমি কি দেখতে কোনো অংশে কম কোনো ছেলের চাইতে? প্লিজ আমার পিছনে পিছনে এভাবে ঘুরবেন না, আমি আপনার প্রতি বিরক্ত হই। কথাগুলো বলে আমি ক্লাসে এসে বসে আছি। আমার বান্ধবী বলতে লাগলো, এই হাসি, তুই আদিত্য ভাইয়াকে নাকি পাত্তা দিস না? তুই জানিস আদিত্য ভাইয়ের জন্য ভার্সিটির কত মেয়ে পাগল? আমি এক প্রকার বাধ্য হয়ে বলতে লাগলাম, পাগল তো আমি কি করতে পারি? আর তাহলে তুই আদিত্য চৌধুরীর সাথে রিলেশন কর। তখন ও বলল, হাসি তুই এমন কেন? কথায় কথায় রাগ করিস? দোস্ত প্লিজ আমার উপর রাগ করিস না। ক্লাস করে ভার্সিটি মাঠে দাঁড়িয়ে আছি আমরা কয়েকজন। হঠাৎ গাড়িতে করে কয়েকজন ছেলে আমাদের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, মামা দেখ, মালগুলো দেখতে কত সুন্দর, বডি ফিগার দেখতে একদম। আমি সবাইকে নিয়ে সেখান থেকে চলে গেলাম ক্লাসরুমে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তখন একটু আগে যেই ছেলেগুলো আমাদের এসব বাজে খারাপ কথা বলছিল, তারা সকলে আমার পায়ের কাছে এসে বলতে লাগলো, সরি হাসি ম্যাডাম, আসলে আমরা ভুল করে ফেলেছি, আর কখনো এমন ভুল আপনার সাথে করব না। আমি অবাক চোখে কাণ্ডগুলো দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছি।
একটু পর আদিত্য চৌধুরী গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমার বুঝতে বাকি রইল না এসব আদিত্য চৌধুরী করেছে। ছেলেগুলো কাঁপতে কাঁপতে দৌড়ে পালালো। আমি নিচের দিকে মুখ করে চলে যেতে যাব, তখনই আদিত্য চৌধুরী আমার হাতটা শক্ত করে ধরে বলতে লাগলো, আজকে কোনো কথা না বলে গাড়িতে ওঠো। আমি একাই যেতে পারবো। আমি যাব না বলার পরও আদিত্য চৌধুরী আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে ড্রাইভিং করতে লাগলো। আমি মাথা নিচু করে গাড়ির ভেতরে বসে আছি। হঠাৎ আদিত্য চৌধুরী হাতের দিকে আমার চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। ওনার ডান হাত বেয়ে অঝরে রক্ত পড়তেছে। আমি বলতে লাগলাম, একটু দাঁড়ান। আমার কথা মতো আদিত্য চৌধুরী গাড়িটা থামালো। তারপর বলতে লাগলো, সমস্যা কি? আমি নিজের ব্যাগে থাকা রুমাল দিয়ে আদিত্য চৌধুরীর হাতটা বেঁধে দিলাম। তারপর আদিত্য চৌধুরী আমার বাসার সামনে এসে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যাব, তখনই দেখলাম আদিত্য চৌধুরী আমার পিছু পিছু বাসার ভেতরে যাচ্ছে। আমি বলতে লাগলাম, এই যে আপনি আমার সাথে বাসার ভেতরে যাচ্ছেন কেন? এটা আমার ইচ্ছে। প্লিজ আপনি আমার সাথে বাসার ভেতরে যাবেন না। আপনি আমার সাথে বাসার ভেতরে গেলে আমার পরিবারের লোকজন কি ভাববে? কথাগুলো আদিত্যকে অনেকবার বোঝানোর পরও তিনি আমার কোনো কথা না শুনে আমার আগে বাসার ভেতরে যেতে লাগলো। আমি অনেক ভয় পেয়ে গেলাম নিজের অজান্তেই। একটু পর আমি আদিত্য চৌধুরীর সামনে গিয়ে রুমের দিকে যাব, তখনই বলতে লাগলো, এই যে ম্যাডাম, আজকে আপনার বাসায় চলে আসলাম, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমি হনহন করে চলে যাচ্ছি। তখনই পেছন থেকে আম্মুর ডাকে আমি চমকে উঠলাম। এবার মা বলতে লাগলো, এই হাসি, এটা কে আর আমাদের বাসায় কেন? আমি এক প্রকার বাধ্য হয়ে বলতে লাগলাম, না মানে মা, আমার একটা ফ্রেন্ডের ভাই আমাদের বাসায় এসেছে একটা বই নিতে। আদিত্য চৌধুরী আমার আম্মুকে প্রথমে সালাম দিল, তারপর বলতে লাগলো, আন্টি, আঙ্কেল কি বাসায় আছে? নিজের রুমে আছে। আপনি একটু আঙ্কেলকে ডাকুন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মা কিছুক্ষণ পর বাবাকে আর ইমন ভাইয়াকে ডেকে হাজির করলো আদিত্যের সামনে। আদিত্য আবারও আমার বাবা ও ভাইয়াকে সালাম দিতে লাগলো। তারপর যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আদিত্য চৌধুরী বলতে লাগলো, আদিত্য চৌধুরী আমার আম্মুকে প্রথমে সালাম দিল, তারপর বলতে লাগলো, আন্টি আঙ্কেল কি বাসায় আছে? আমার মা বলতে লাগলো, নিচের রুমে আছে। এবার বলতে লাগলো, আপনি একটু আঙ্কেলকে ডাকুন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মা কিছুক্ষণ পর বাবাকে আর ইমন ভাইয়াকে ডেকে হাজির করলো আদিত্যের সামনে। আদিত্য আবারও আমার বাবা ও ভাইয়াকে সালাম দিতে লাগলো। তারপর যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আদিত্য চৌধুরী বলতে লাগলো, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমার বাবা মাথা নাড়িয়ে সাই জানালো। এদিকে আমি রুমের দরজার সাথে মাথা রেখে সব কিছু শুনতেছি। এবার সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলতে লাগলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি হাসিকে বিয়ে করতে চাই। আমি হাসিকে 2 বছর যাবৎ ভালোবাসি, কিন্তু তা কখনো প্রকাশ করিনি। আমি আদিত্য চৌধুরীর মুখে এমন কথা শুনে মুহূর্তেই চমকে গেলাম। 2 বছর ইনি আমাকে কেমনে ভালোবাসে? আমার বাবা বলতে লাগলো, এটা সম্ভব না, আর আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমার বাবাকে আদিত্য চৌধুরী বলতে লাগলো, আপনাদের সমস্যা কি? আমি কি দেখতে এতটাই খারাপ? এবার আমার বাবা বলতে লাগলো, হাসির কাছ থেকে তুমি চাইলে সবকিছু শুনে নিও। বলেই আমার বাবা কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল। আমি জানি কিসের জন্য আমার বাবা আদিত্যের সাথে এমন ব্যবহার করলেন, কারণ আমার গর্ভে যে সাদিকের সন্তান রয়েছে, আর কোনো ছেলে এটা জানার পর আমাকে বিয়ে করতে রাজি হবে না। তাই বাবা বাধ্য হয়ে আগে থেকে এই বিষয়টা না করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য আমার ভাইয়াকে আর আম্মুকে বলতে লাগলো, আমি ছোট থেকে যেটা চাই আমি সেটাই পেয়েছি, আর আমি বিয়ে করলে হাসিকেই করব। আপনারা হয়তো ভাবছেন আমি হাসিকে সুখে রাখতে পারবো না। যদি এটা ভাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমি হাসিকে আপনাদের মতো করেই আগলে রাখব।
প্লিজ আপনারা হাসিকে আমার সাথে বিয়ে দিন। তারপর আদিত্য নিজের পকেট থেকে একটা কার্ড বের করে হাতে দিয়ে বলল, এতে আমার সব কিছু দেয়া আছে, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এবার আমার ভাইয়া বলতে লাগলো, আসলে আপনি হয়তো সত্যিটা জানলে আমার বোনটাকে বিয়ে করতে রাজি হবেন না। আপনি কি পারবেন সত্যিটা জেনে আমার বোনকে বিয়ে করতে? আপনি আগামীকাল হাসির মুখ থেকে সব কিছু শুনবেন। যদি হাসি চায় তাহলে আপনি হাসিকে বিয়ে করতে পারবেন। সত্যিটা জেনে যদি আপনি রাজি থাকেন তাহলে আমাদের বাসায় আসবেন। আমি ভাবতে লাগলাম আসলে হাসির কি সমস্যা, সেই বিষয়টা আগে থেকে জানতে হবে হাসির থেকে। আমি সবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। সাদিক ইদানিং আমার কাছে কল করে, কিন্তু ওর কল আমি রিসিভ করি না। সেদিনের পর থেকে আমি সাদিক নামক নর পশুর কথা শুনলেই আমার ঘৃণা হয়, যে আমার পুরো পরিবারকে অপমান করেছে। তার সাথে আমি কখনোই কথা বলতে চাই না। কিছুক্ষণ পর আমার রুমে ভাইয়া এসে সাদিকের পরিবারে কে কে আছে জানতে চাইল। আমি বলতে লাগলাম মা, বাবা, সাদিক আর সাদিকের বোন রুষা। ভাইয়া বলতে লাগলো, এই রুষাটার সম্পূর্ণ ইনফরমেশন ভালো করে দে। আমি বলতে লাগলাম রুষা অনেক ভালো একটা মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। রুষার পিক দেখেছি সাদিকের কাছ থেকে অনেকবার। সাদিক রুষাকে অনেক বেশি ভালোবাসে। ভাইয়া এবার রুষার একটা পিক দেখতে চাইলো, আর কোন কলেজে পড়ে তা জানতে চাইলো। আমি পিক দেখালাম আর কলেজের নামটা বললাম। কলেজটা আমাদের বাসা থেকে বেশি দূরে না। ইমন ভাইয়া এবার বলতে লাগলো, হাসি, তোর সাথে যে কথাটা বলতে আসলাম সেটাই তো বলা হলো না। আমি যে কোম্পানিতে চাকরি করি, আদিত্য চৌধুরী সেই কোম্পানির এমডি স্যার। আমি আদিত্য চৌধুরীর কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, উনি হয়তো তোকে মেনে নিতে রাজি হবেন। তুই আগামীকাল আদিত্য চৌধুরীর সাথে সত্যিটা বলবি, কেমন? আমি কথা বলতে পারবো না কারোর সাথে, আর আমি একা থাকতে চাই। দেখাসি, জীবনটা এত সহজ না। তারপর আমার মাথায় হাত রেখে বলতে লাগলো, সব কিছু তোর সিদ্ধান্ত। তুই যেটা ভালো মনে করিস তাই কর। ভার্সিটিতে কোনো সমস্যা হলে আমাকে জানাবি। বলেই ভাইয়া রুম থেকে চলে গেল। আমি একটু পর আমার নিজের পেটে হাত দিয়ে কান্না করছি অঝরে, আর বলতে লাগলাম, সাদিক, আজ যদি তুমি আমাকে মেনে নিতে তাহলে আমরা কতই না সুখী হতাম। আমার হিসাব নাই বাদই দিলাম, কিন্তু আমার নিষ্পাপ সন্তান যে বাবার পরিচয় পেল না। কথাগুলো শেষ করেই আমি নিজের মুখ চেপে কাঁদছি। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছি। নিত্যদিনের মতো ভার্সিটি যাচ্ছি। আজ শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে, কিন্তু আজ ভার্সিটিতে ক্লাস ভিত্তিক পরীক্ষা আছে, তাই এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে। গাড়ি থেকে ভার্সিটির একটু সামনে নেমে দেখলাম আদিত্য চৌধুরী আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে থেকে চলে যাব, তখনই আদিত্য বলতে লাগলো, হাসি, একটু দাঁড়ানো যাবে? আমি বললাম আমার আজকে পরীক্ষা আছে। আচ্ছা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার পরীক্ষা শেষ হলেই কথা বলবো। আমি এসব কথায় কান না দিয়ে নিজের গতিতে চলে গেলাম ক্লাসে। ক্লাসে বসে পরীক্ষা দেওয়া শেষ হলে আমি বাসায় যাব বলে চলে যাচ্ছি, তখন পেছন থেকে কেউ আমার হাতটা টিপে ধরলো। আমি তাকাতেই দেখতে পেলাম আদিত্য চৌধুরী। আমি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, আপনি প্রতিদিন ছ্যাঁচড়ার মতো আমার পিছু পিছু লাগেন কেন? আর আমার হাত ছাড়ুন। কিন্তু আদিত্য চৌধুরী আমার হাতটা না ছেড়ে আরও আঁকড়ে ধরল। তারপর আমার হাতটা ধরে টানতে টানতে ভার্সিটির একটা জনশূন্য জায়গায় নিয়ে গেল। তারপর বলতে লাগলো, হাসি, তুমি কেন আমাকে ভালোবাসতে চাও না? আসল কারণটা আজকে তোমাকে বলতেই হবে। আদিত্য চৌধুরী আমার হাতটি জোরে ধরায় আমি অনেক ব্যথা পাচ্ছি। আমি বলতে লাগলাম, প্লিজ আমাকে ছাড়ুন, কিন্তু তিনি ছাড়ছেন না। আমি এক প্রকার বাধ্য হয়ে ঠাস করে সজোরে একটা চড় মারলাম। তারপর বলতে লাগলাম, আপনারা দুদিন আমাদের মতো ভালো মেয়েদের পিছনে ঘুরবেন, তারপর অনেক ভালোবাসার নাটক করে আমাদের জীবনটা নষ্ট করবেন, তারপর দিন দিন অবহেলা আর মিথ্যে অপবাদ দিয়ে একটা মেয়েকে আত্মহত্যা করাতে বাধ্য করবেন। এটাই হলো আপনাদের ভালোবাসা।
এসব কথা বলার পর আদিত্যের দিকে তাকাতেই দেখতে পেলাম আদিত্য গালের একপাশে লাল টকটকে হয়ে গেছে আমার থাপ্পড়ে। আমি জানি আদিত্য আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি চাইলেও আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি এবার বলতে লাগলাম, আর সত্যিটা জানা আপনার খুব ইচ্ছে তাই না? তাহলে শুনুন, আমি একটা নষ্টা মেয়ে, আমার গর্ভে একজন নর পশুর সন্তান আছে। তারপর সব কিছু খুলে বললাম আদিত্য চৌধুরীকে। আদিত্যের সাথে কথাগুলো বলছি আর একটা হাত দিয়ে নিজের অশ্রুগুলো ওড়না দিয়ে মুছতেছি। তারপর কি হয়েছে আমার মনে নেই। কিছুক্ষণ পর নিজেকে হাসপাতালে বন্দি অবস্থায় দেখে কিছুটা অবাক হলাম। তারপর আশেপাশে তাকাতেই দেখলাম আদিত্য আমার হাত ধরে বসে আছে। আমি নিজেকে একটু সামলিয়ে বলতে লাগলাম, আমি এখানে কেন? আমার কণ্ঠ শোনা মাত্রই আদিত্য আমার হাতটি ছেড়ে দিল। একটু পরে আমার কাছে আমার পরিবারের সকলে আসলো। তারপর আমি মায়ের কাছ থেকে সব কিছু শুনতে লাগলাম। আমি নাকি কালকে আদিত্য চৌধুরীর সাথে কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। উনি নাকি সাথে সাথে আমার ভাইয়ার নাম্বারে কল করে সব কিছু বলে। তারপর আমাকে হসপিটালে নিয়ে আসে। আর আমার এই অবস্থা দেখে আদিত্য নাকি অনেক অস্থির হয়ে গিয়েছিল। সারা রাত আমার পাশে বসে না ঘুমিয়ে রাত পার করেছেন। তারপর যা ঘটেছে আপনারা হয়তো বুঝতে পারছেন। একটু পর আদিত্য চৌধুরী আমার রুমে আসলো। তারপর বলল, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলল আজকে দুপুরেই তুমি বাসায় চলে যেতে পারবে। বলেই উনি হন হন করে চলে যেতে লাগলো। বিকালে আমার পরিবার আমাকে বাসায় নিয়ে আসলো। আমি রুমে এসে বসে বসে ভাবছি, আসলে আদিত্য চৌধুরীর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি। এভাবে কেটে গেল 3 দিন। আমার মায়ের কাছে কে যেন কল করে কথা বলছে। একটু পর মাকে জিজ্ঞেস করলাম কে কল করেছিল। মা বলল কেউ না। একটু পর আমার রুমে কারোর পায়ের শব্দ শুনে আমি তাকাতেই দেখলাম আদিত্য চৌধুরী এসেছে। আমি নিজেকে সামলিয়ে একটু উঠতে যাব, তখনই বলতে লাগলো, আমাকে দেখে ওঠার কোনো দরকার নেই। তারপর আমার পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না মা এতক্ষণ কার সাথে কথা বলছিল। অনেকক্ষণ আমার সাথে কথা বলার পর আদিত্য আমার রুম থেকে চলে যাবে, তখনই আমি বলতে লাগলাম, আসলে কালকের বিষয়টার জন্য আমাকে মাফ করে দিবেন। আদিত্য মুচকি হেসে রুম থেকে চলে গেল। আদিত্য চৌধুরীর এমন মুচকি হাসি দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। আমি ওনাকে তো সব সত্যিটা বলে দিয়েছি, তাহলে উনি কি, আমি সব কি ভাবছি, এটা কখনোই হতে পারে না। কিছুক্ষণ পর মা আমার রুমে এসে বলতে লাগলো, হাসিমা, তোর বাবা তোকে একটু রুমে আসতে বলল। আমি মাথা নাড়িয়ে সাই জানালাম। কিছুক্ষণ পর আমি বাবার রুমে গিয়ে দেখলাম সবাই বসে আছে। এবার আদিত্য চৌধুরী বলতে লাগলো, আমি হাসির মুখ থেকে সব কিছু শুনেছি। আমি হাসিকে বিয়ে করতে চাই। আমি নিজের মতো করে হাসিকে নিয়ে বাঁচতে চাই। হাসিকে আবারও নতুন করে বাঁচতে শেখাতে চাই। আর হাসি সন্তানটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বাবার পরিচয়ে তাকে বড় করতে চাই। কখনো তাকে বুঝতে দিব না আমি তার আসল বাবা নই। প্লিজ হাসিকে আমার হাতে তুলে দিন। সেদিন আদিত্যের কথা শুনে আমার বাবা আর পুরো পরিবার বুঝতে পেরেছিল আমার জীবনের সঠিক মানুষ চলে এসেছে। সত্যি আমি এতটাই অবাক হয়ে গিয়েছি যে বলে বোঝাতে পারবো না। আমার এত কিছু জানার পরও কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তার মুখের প্রতিটি কথাটা আমার চোখের কোণে অশ্রু এনে দিয়েছিল। আমার পরিবারের সবাই রাজি হয়ে গিয়েছিল। আমিও সেদিন আর না করতে পারিনি। আমি নিজের সকল অতীতকে ভুলতে পারবো না জেনেও আদিত্যকে মানতে রাজি হয়ে গিয়েছিলাম। আদিত্য সেদিনই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমার কিছুদিন সময় লাগবে বিষয়টা নিয়ে। আদিত্য আমার কথায় সায় দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যত ইচ্ছা সময় নাও। তারপর আদিত্য আমাদের বাসা থেকে চলে যাবে, তখনই আব্বু বলতে লাগলো, আদিত্য বাবা, রাতে খাবার খেয়ে তারপর যাবা। আদিত্য আমার পরিবারের সকলের জোরাজুরিতে না করতে পারেনি, তাই রাতে খাবারটা আমাদের সকলের সাথে খেয়ে কিছুক্ষণ পর আমার সাথে রুমে গেল। তারপর কিছুক্ষণ আমার সাথে কথা বলার পর আমাকে বলতে লাগলো, হাসি, তুমি এই সময় একদম চিন্তা করবা না। সময় মতো ঘুমিয়ে পড়বা। আগামীকাল থেকে ভার্সিটিতে যাওয়ার সময় একা একা যাওয়া লাগবে না। আমি বলতে লাগলাম,
তাই রাতে খাবারটা আমাদের সকলের সাথে খেয়ে কিছুক্ষণ পর আমার সাথে রুমে গেল আদিত্য। তারপর কিছুক্ষণ আমার সাথে কথা বলার পর আমাকে বলতে লাগলো, হাসি, তুমি এই সময় একদম চিন্তা করবা না, সময় মতো ঘুমিয়ে পড়বা। আগামীকাল থেকে ভার্সিটিতে যাওয়ার সময় একা একা যাওয়া লাগবে না। আমি বলতে লাগলাম, একা যাবো না তো কার সাথে যাব? আদিত্য বলতে লাগলো, আমি আগামীকাল থেকে তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। কথাগুলো বলতে বলতে পকেট থেকে 2টা চকোলেট বের করে আমার হাতে দিল। আমি ভাবতে লাগলাম, আমি যে চকোলেট পছন্দ করি আদিত্য কেমনে জানলো? আমার ভাবনায় ছেদ করে আদিত্য বলতে লাগলো, তুমি কি এত ভাবো সব সময়? কিছুক্ষণ পর আদিত্য আমার থেকে বিদায় নেওয়ার